হিস্ট্রি বেঙ্গলি বুক সামারি এপিসোড 1-এর আমরা লেখক জেকব মাহানগান 2022 সালে প্রকাশিত ফ্রি স্পিচ বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বইটির পুরো নাম হলো ফ্রি স্পিচ আ হিস্ট্রি ফ্রম সক্রেটস টু সোশ্যাল মিডিয়া, যার বাংলা অর্থ হলো মুক্তভাবে কথা বলা সক্রেটিস থেকে সোশ্যাল মিডিয়ার পর্যন্ত একটি ইতিহাস। বইটি জনরা হিস্ট্রি, পলিটিক্স, সোসাইটি এবং কালচার। ভূমিকা ফ্রি স্পিচ, মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচ, জনগণের ক্ষমতা। আপনি কি কখনো ভেবেছেন যা ভাবেন তা আপনি কেন বলতে পারেন? এটা পারেন মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচের জন্য। এই শক্তিশালী ধারণার পেছনে একটি দীর্ঘ ইতিহাস আছে। আসুন দেখি এটা কেন আমার ও আপনার কাছে গুরুত্বপূর্ণ। আজ আমরা সত্যি ভাগ্যবান, বেশিরভাগ দেশেই আইন দ্বারা মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচ রক্ষা করে। মার্কিন বিল অফ রাইটস এবং জাতিসংঘের মানবাধিকার ঘোষণার ভালো উদাহরণ। ইন্টারনেটের কারণে ধারণা তথা আইডিয়া শেয়ার করা আরো সহজ হয়েছে, কিন্তু এটাকে অবহেলা করবেন না। মানব ইতিহাসের বেশিরভাগ সময় মানুষ মুক্তভাবে কথা বলার অধিকার পেত না। এখন মুক্ত স্বাধীনতা, মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচ নতুন হুমকির মুখোমুখি। বিশ্বব্যাপী সেন্সরশিপ বাড়ছে কেন? একনায়কতন্ত্র তথা ডিক্টেটরশিপ, ধর্মীয় চরমপন্থী এবং উচ্চ প্রযুক্তি নিয়ন্ত্রণ একসাথে এর পেছনে কাজ করছে। স্বাধীন দেশেও মানুষ মুক্ত বাক স্বাধীনতা আস্থা হারাচ্ছে। সন্দেহ কেন? মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচের সুবিধার সাথে কিছু অসুবিধাও আছে। ভুল তথ্য এবং ঘৃণার বক্তব্য অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু লোক মনে করে মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচ আমাদের বিরক্ত করে। তারা বলে যে এটি গণতন্ত্রের প্রতি ক্ষতি করতে পারে। বাম এবং ডান উভয় পক্ষই মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচ সীমিত করতে চায়। তারা মনে করে এটা গণতন্ত্র বাঁচাবে। ইতিহাস কিন্তু অন্য কথা বলে। অনেক নেতা সমাজকে মুক্ত রেখে মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচ সীমিত করার চেষ্টা করেছেন। তারা সবাই ব্যর্থ হয়েছেন। সেন্সরশিপ কখনো স্বাধীনতা শুরু করে না, এটা স্বাধীনতাকে শেষ করে। এই ভিডিওটি আজকের মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচের বিতর্কের অতীতের সাথে যুক্ত করবে। এটা দেখার আমরা এই সহজ ধারণা তথা আইডিয়া থেকে এত পেয়েছি এবং এটা চলে গেলে আমরা কি হারাবো। মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচ আমাদের ধ্যান ধারণাকে চালিয়ে যেতে পারে। এটা দাসপ্রথা শেষ করতে এবং নাগরিক অধিকার জিততে সাহায্য করেছে। এটা দুর্নীতি প্রকাশ করেছে এবং রেভলিউশন তথা বিপ্লব এনেছে। মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচ ছাড়া প্রগতি ধীর হয়। নতুন ধারণা তথা আইডিয়া ছড়াতে পারে না। খারাপ নেতারা ক্ষমতায় থাকে, সমাজ থমকে যায়। তাই পরের বার যখন আপনি মুক্তভাবে একটা চিন্তা শেয়ার করবেন, মনে রাখবেন এটা আপনার মূল্যবান অধিকার। অনেক মানুষ এটা পাওয়ার জন্য লড়াই করেছেন। এটা এবং আমাদের রক্ষা করতে হবে। মুক্ত বাক স্বাধীনতা তথা ফ্রি স্পিচ শুধু আমার ও আপনার সম্পর্কে নয়, এটা আমাদের সবার সম্পর্কে। এটা কিভাবে আমরা বড় হই, শিখি এবং পৃথিবীকে আরো ভালো করি, এটা হারিয়ে যেতে না দেওয়া যাবে। প্রথম অধ্যায়। অনেক কাল আগে মানুষ শাসকদের বিরুদ্ধে মুক্তভাবে কথা বলতে পারত না। পুরনো আইন ক্ষমতাশীলদের সমালোচনা থেকে রক্ষা করত। এটা বিশেষ করে মিশর ও চীনে সবচেয়ে বেশি ছিল। এই নিয়মগুলো সমাজকে বিভক্ত রাখত, কিন্তু একটা জায়গা ছিল এদের থেকে কিছুটা আলাদা। গ্রিসের এথেন্স। খ্রিস্টপূর্ব 500 সালের মধ্যে এথেন্স নগরী তার নাগরিকদের বাক স্বাধীনতা দিয়েছিল। এটা ছিল তাদের গণতন্ত্রের অংশ। স্বাধীন পুরুষরা আইন নিয়ে বিতর্ক ও ভোট দিতে পারত, যদিও নারী ও দাসদের এই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। তবুও সেই সময়ের জন্য এটা খুবই উন্মুক্ত ছিল। এথেন্সে লোকেরা সরকারের সমালোচনা করতে পারত। তারা নাটকে দেবতাদের নিয়েও মজা করতে পারত, যা আজকের দিনেও অনেক দেশে করার আগে দুবার ভাবতে হয়। এই স্বাধীনতা এথেন্সকে সংস্কৃতি ও জ্ঞান বাড়াতে সাহায্য করেছিল। বিজ্ঞান ও দর্শনে নতুন ধারণা তথা আইডিয়া ফুলে ফেপে উঠেছিল। তবে এথেন্সেও কিছু সীমা ছিল। ধর্মীয় রহস্য অসম্মান করা ছিল বড় অপরাধ। এর জন্য আপনার মৃত্যুদণ্ডও হতে পারত। সক্রেটিস, যিনি একজন বিখ্যাত চিন্তাবিদ, তিনি এটা কঠিনভাবে জেনেছিলেন। সক্রেটিস ছিলেন এক অদ্ভুত লোক। তিনি এথেন্সে ঘুরে বেড়াতেন। তিনি লোকেদের জটিল প্রশ্ন করতেন। এটা দেখতেন যে তারা বেশি কিছু জানে না। এতে অনেকেই বিরক্ত হতো। সক্রেটিস যখন 70 বছর বয়সী, তখন তাকে দেবতাদের অসম্মান ও যুবকদের ভ্রষ্ট করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়। লোকে ভাবে এথেন্স কেন সক্রেটিসকে এত
এতদিন ধরে কথা বলতে দিয়ে শেষ বয়সে তখন হয়তো এমনিতেই মারা যেত, তখন মেরে ফেললো। হয়তো এটা এই জন্য যে এথেন্সের গণতন্ত্র তখন সম্প্রতি সমস্যা হচ্ছিল, তারা হয়তো সমালোচনা সহ্য করার ক্ষমতা কমাতে শুরু করেছিল। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, কখনো কখনো গণতন্ত্র রাখার চেষ্টা বাকশালীতা সীমিত করতে পারে। এটা একটা গুরুতর বিপদ যা আমাদের আজও মনে রাখা উচিত। দ্বিতীয় অধ্যায়, ইনকুইজিশন। মধ্যযুগে চার্চ কিভাবে ধারণা তথা আইডিয়াগুলি নিয়ন্ত্রণ করত। প্রাচীন এথেন্সের লোকেরা স্বাধীনভাবে কথা বলতে পারত, কিন্তু রোম ক্ষমতায় আসার পর এটা বদলে গেল। খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ার সাথে সাথে নতুন ধারণাগুলিকে স্বাগত জানানো হতো না। চার্চ চাইতো সবাই শুধুই একই জিনিস বিশ্বাস করুক। এই সময় অনেক পুরনো বই হারিয়ে গেল, কিছু ইচ্ছাকৃতভাবে পোড়ানো হয়েছিল, অন্যগুলি ভুলে যাওয়া হয়েছিল। এই সময় যথার্থভাবে ডার্ক এজ তথা অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগ কিন্তু সম্পূর্ণ খারাপ ছিল না। বিশ্ববিদ্যালয়গুলি আবির্ভূত হতে শুরু করে। এই নতুন স্কুলগুলি প্রাচীন চিন্তাবিদদের ধারণা তথা আইডিয়া শেখাতো। এগুলি এমন জায়গায় পরিণত হলো যেখানে লোকেরা শিখত ও চিন্তা করতে পারত। প্রথমে চার্চ এটার সাথে ঠিক ছিল, তারা কথা বলার মাধ্যমে লোকেদের মন পরিবর্তন করার চেষ্টা করত। কিন্তু 1100 সালের দিকে জিনিসগুলি খারাপ হয়ে গেল। চার্চ তাদের মতে ভুল ধারণাগুলি বন্ধ করার ব্যাপারে আরো আক্রমণাত্মক হয়ে উঠল। 1200 সালের দিকে চার্চ ইনকুইজিশন শুরু করলো। এটি ছিল ভিন্ন বিশ্বাসের মানুষদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার একটি ব্যবস্থা। যারা কাউকে অভিযুক্ত করত তারা তাদের বিচার করত। দোষী সাব্যস্ত হলে একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। ইনকুইজিশন পদ্ধতি পরিচালিতভাবে কাজ করত। এরা একটি শহরে এসে লোকেদের তাদের পাপ স্বীকার করতে বলতো। লোকেরা তাদের প্রতিবেশীদের সম্পর্কেও রিপোর্ট করতে পারত। এটি ভয় সৃষ্টি করত, অন্যকে এমন জিনিসের স্বীকারোক্তি দিত যা তারা করেইনি। অন্যরা তাদের আনন্দের প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করত। সব তথ্য ট্র্যাক করার জন্য ইনকুইজিশন বড় আর্কাইভ তৈরি করলো। তারা দ্রুত তথ্য খুঁজে পাওয়ার জন্য তালিকা তৈরি করলো। এটি ছিল আজকের নজরদারি ব্যবস্থার একটি প্রাথমিক সংস্করণের মতো। ইনকুইজিশন নির্যাতন আবিষ্কার করেনি, কিন্তু এটি একে সংগঠিত করেছিল। তারা মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করার একটি ব্যবস্থা তৈরি করেছিল। তারপর থেকে অনেক গোষ্ঠী এই ধারণাটি অনুকরণের কথা চিন্তা করতে থাকে। আশ্চর্যজনকভাবে ইসলামিক বিশ্বে কিন্তু ইনকুইজিশনের মতো কিছু ছিল না। এটা এজন্য নয় যে তারা বেশি সহনশীল ছিল, তারা তাদের ক্যাথলিক চার্চের মতো একটি বড় ধর্মীয় কর্তৃপক্ষ ছিল না। এখানে মূল শিক্ষা হলো ক্ষমতা সম্পর্কে এমন একটি ধারণা গোষ্ঠী নিজেদের হাতে অতিরিক্ত নিয়ন্ত্রণ পায়। তারা সবার উপর তাদের ধারণা তথা আইডিয়া চাপিয়ে দিতে পারে। তারা ঠিক করতে পারে যে কি সত্যি আর কি ভুল। এটাই মুক্তভাবে কথা বলা ও চিন্তা করার জন্য প্রকৃত বিপদ। শেষ পর্যন্ত ইনকুইজিশন আমাদের এই দেখায় যে বিভিন্ন ধারণা তথা আইডিয়া রক্ষা করা একটা গুরুত্বপূর্ণ। যখন কোনো এক গোষ্ঠী মানুষের চিন্তা বা কথা বলার উপর অতিরিক্ত ক্ষমতা পায়, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তৃতীয় অধ্যায়, মহান বিপ্লব। কিভাবে মুদ্রণ তথা প্রিন্টিং ইউরোপকে পরিবর্তন করলো। 1400 সালের দিকে একটা বড় ঘটনা ঘটে। এটা ইউরোপে ক্যাথলিক চার্চের ক্ষমতা বদলে দেয়। জোহেনেস গুটেনবার্গ নামে এক ব্যক্তি মুদ্রণ যন্ত্র তৈরি করেন। গুটেনবার্গের আবিষ্কার দ্রুত ছড়িয়ে পড়ে। 1500 সাল নাগাদ ইউরোপ 1700টি মুদ্রণ যন্ত্র ছিল। মাত্র 50 বছরে তারা 1000 বছরে ইউরোপের লেখকদের তৈরি বইয়ের বেশি তৈরি করে ফেলে। বই সস্তা হয়ে যায়, বেশি মানুষ কিনতে পারে, এতে বেশি মানুষ পড়তে শিখে, অর্থনীতি বাড়ে। শুরুতে শাসকরা মুদ্রণ যন্ত্র পছন্দ করত। চার্চ এটাকে ডিভাইন তথা ঐশ্বরিক বলতো, কিন্তু পরে তারা দেখে এটা সমস্যা করতে পারে, এটা শাসন ব্যবস্থা বদলাতে পারে। তারপর আসেন মার্টিন লুথার। 1517 সালে তিনি একটি চিঠি লেখেন। এতে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে 95টি অভিযোগ ছিল। তিনি বলেন চার্চের ক্ষমা বিক্রি করা ঠিক নয়। লুথার প্রথম চার্চের সমালোচনা করেননি, কিন্তু তার কাছে মুদ্রণ যন্ত্র ছিল। তার ধারণা তথা আইডিয়া দ্রুত ছড়িয়ে পড়ে, আজকালকার ভাইলার পোস্টের মতো। এতে সংস্কার আন্দোলন শুরু হয়। লুথার আর মুদ্রণ ভালো কাজ করে। যেসব শহরে বেশি মুদ্রণ যন্ত্র ছিল সেগুলো প্রোটেস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা বেশি ছিল। চার্চ লুথারের কাজ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু দেরি হয়ে গিয়েছিল।
লুথারও যা শুরু করেছিলেন তা থামাতে পারেননি। লুথারের কাজের বড় প্রভাব পড়ে। মানুষ নিজেরা বাইবেল পড়ে, নতুন চার্চ গ্রুপ শুরু করে, অন্য বইও পড়ে। এতে নতুন চিন্তাধারা আসে। লুথার জিনিস স্থির করার চেষ্টা করেন। তিনি বলেন ভালো খ্রিস্টান নেতাদের সম্মান করা উচিত। তিনি কিছু প্রোটেস্ট্যান্ট গ্রুপ বন্ধ করতেও চান, কিন্তু তা কাজ করেনি। লুথারের গল্পে একটা সাধারণ সমস্যা দেখায়, মানুষ প্রায় নিজেদের জন্য বাক স্বাধীনতা চায়, অন্যদের জন্য নয়। এটা একটা মানসিক প্রবণতা যা এড়ানো উচিত। মুদ্রণযন্ত্র ইউরোপ বদলে দেয়। এটা তথ্য দ্রুত ছড়িয়ে সাহায্য করে, মানুষকে নিজে চিন্তা করতে সাহায্য করে। এতে ধর্ম ও সমাজ বড় পরিবর্তন আসে। চতুর্থ অধ্যায়, সংস্কারের পরবর্তী সময়। সংস্কার তথা রিফরমেশন বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ধর্মীয় ও সামাজিক শক্তি নড়েচড়ে গিয়েছিল। এই অশান্তি বাক স্বাধীনতার জন্য ভালো ছিল না, কিন্তু অপ্রত্যাশিত কিছু ঘটল। 1600 সালে উত্তর ইউরোপের একটি ছোট অঞ্চল পরিবর্তন শুরু করলো। এই জায়গাটি ছিল ডাচ রিপাবলিক তথা প্রজাতন্ত্র। ডাচ প্রজাতন্ত্রের জন্ম, ডাচ প্রজাতন্ত্রের শুরু হয় 1581 সালে। এটি ছিল মূলত প্রোটেস্ট্যান্ট। তারা ক্যাথলিক হ্যাবসবার্গ সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়। সময়ের সাথে প্রজাতন্ত্র মুক্ত চিন্তার জন্য পরিচিত হয়ে ওঠে। এটি ছিল ইউরোপের প্রধান মুদ্রণ কেন্দ্র। সহনশীলতা বৃদ্ধির কারণ, প্রজাতন্ত্র ছিল অন্যরকম। এখানে একটি কেন্দ্রীয় ক্ষমতা ছিল না। অনেক ধর্মীয় গোষ্ঠী এখানে বাস করত। ডাচরা কঠোর নিয়ন্ত্রণ পছন্দ করত না। প্রতিটি এলাকা নিজের নিজের মতন বানাতে পারত। এতে ধারণা তথা আইডিয়া সেন্সর করা কঠিন হয়ে পড়ে। সমুদ্রের পাশে অবস্থান এর জন্য সাহায্য করে। বাণিজ্য নতুন ধারণা তথা আইডিয়া এনে দেয়। চিন্তাবিদদের আশ্রয়, অনেক মহান চিন্তাবিদ ডাচ প্রজাতন্ত্রে এসেছিলেন। তারা নির্যাতন থেকে পালিয়ে এসেছিলেন। এদের মধ্যে দুজন বিখ্যাত ছিলেন রেনে দেকার্ত ও জন লক। দুজনেই ছিলেন খ্রিস্টান, কিন্তু তাদের ধারণা তথা আইডিয়া একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করেছিল। স্পিনোজার চরমপন্থী ধারণা, ভাষা, আইডিয়া। 1660 সালে বারুট স্পিনোজা নামে একজন আবির্ভূত হন। তিনি ছিলেন খুবই চরমপন্থী। তাকে তার ইহুদি সম্প্রদায় থেকে বের করে দেওয়া হয়েছিল। স্পিনোজা ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে লিখেছিলেন। তিনি বলেছিলেন আত্মা অমর নয়। তিনি দাবি করেছিলেন ঈশ্বর নয়, মানুষই সর্বধর্মগ্রন্থ লিখেছে। স্পিনোজার আধুনিক চিন্তা, স্পিনোজার অন্যান্য আধুনিক ধারণাও ছিল। তিনি বলেছিলেন বাক স্বাধীনতা শান্তিতে সাহায্য করে। তিনি মনে করতেন রাষ্ট্রে শুধু কাজ নিয়ন্ত্রণ করবে, বাক্যকে নয়। তিনি বিশ্বাস করতেন রাষ্ট্রের দায়িত্ব মানুষের স্বাধীনতা রক্ষা করা। স্পিনোজার প্রতি প্রতিক্রিয়া, অনেক মানুষ স্পিনোজার ধারণা, ভাষা, আইডিয়াকে ঘৃণা করত। তার বই নিষিদ্ধ করেছিল, কিন্তু সেগুলো পুরোপুরি অদৃশ্য হয়নি। গোপন মুদ্রীকরণের সাহায্যে সেগুলো তৈরি করতে থাকে। এটা ছিল 1600 সালে ডার্ক ওয়েবের মতো। এই গোপন বই ইউরোপে আরো মুক্ত চিন্তাবিদদের সাহায্য করেছিল। জ্ঞানদীপ্তির যুগ, ধীরে ধীরে আরো মানুষ স্পিনোজার মতো চিন্তা করতে শুরু করলো। এটি 1700 সালে আরো ধর্মীয় সহনশীলতা নিয়ে এলো। এই সময়কে বলা হতো জ্ঞানদীপ্তির যুগ। বেশিরভাগ দেশ ধর্মদ্রোহীদের খোঁজ বন্ধ করলো। বেশিরভাগ মানুষ সব বিশ্বাসকে প্রশ্ন করতে শুরু করলো। জ্ঞানদীপ্তির ভাবনা, বিশেষজ্ঞরা জ্ঞানদীপ্তি সম্পর্কে সব বিষয়ে একমত নন, কিন্তু তারা একটি বিষয়ে একমত। জ্ঞানদীপ্তি ছিল মুক্ত ও খোলামেলা আলোচনা নিয়ে। মানুষ পুরনো ধারণাকে প্রশ্ন করতে পারত। তারা যুক্তি ব্যবহার করে সবকিছু নতুন ভাবে দেখতে পারত। পঞ্চম অধ্যায়, ওয়েইমার প্রজাতন্ত্র, গণতন্ত্রের সংক্ষিপ্ত উজ্জ্বলতা। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে একটি স্বাধীনতার সময় এসেছিল। এটাকে বলা হতো ওয়েইমার প্রজাতন্ত্র। এর আগে জার্মানির ছিল রাজতন্ত্র, পরে এসেছিল একনায়কতন্ত্র তথা ডিক্টেটরশিপ। ওয়েইমার সময়টা ছিল কিছুটা বিশেষ, অর্থাৎ স্পেশাল। প্রজাতন্ত্রের অনেক সমস্যা ছিল। যুদ্ধে জার্মানির হারের পর এর জন্ম হয়েছিল। অর্থনৈতিক সংকট ছিল, রাজনীতি ছিল হিংসাত্মক। মাত্র 5 বছরে 5 বার সরকার উৎখাতের চেষ্টা হয়। চরমপন্থী গোষ্ঠীরা 350 জনেরও বেশি রাজনীতিবিদকে হত্যা করে। কিন্তু কিছু ভালো জিনিসও হয়েছিল। বিজ্ঞান ও সংস্কৃতি বিকশিত হয়। 9 জন নোবেল পুরস্কার পান। আলবার্ট আইনস্টাইনও ছিলেন তাদের একজন। নারীরা আগের চেয়ে বেশি অধিকার পায়। তারা ভোট দিতে পারত এবং আইনে সমান ছিল। দুঃখজনকভাবে এটা বেশি দিন টেকেনি। কেউ কেউ বলে প্রজাতন্ত্র খুব উদার ছিল। তারা মনে করে কিছু ধারণা, ভাষা, আইডিয়া আটকানো উচিত ছিল। তারা বিশ্বাস করে এতে নাৎসিদের ক্ষমতার আশা
রোধ করা যেত, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। সরকার হিটলারকে আটকাতে চেষ্টা করেছিল, তার বক্তৃতা নিষিদ্ধ করা হয়েছিল, তার ধারণা তথা আইডিয়া প্রকাশ করা সংবাদপত্রগুলোকে সেন্সর করা হয়েছিল। এতে কাজ হয়নি, বরং লোকেরা হিটলারের প্রতি বেশি আগ্রহী হয়। সে নিজেকে ভুক্তভোগী তথা ভিকটিম হিসেবে দেখায়। হিটলার পরে বলেছিলেন এই নিষেধাজ্ঞা তাকে আরো জনপ্রিয় করেছিল। প্রজাতন্ত্রের সংবিধানে বাক স্বাধীনতা ছিল একটা সমস্যার মতো। জরুরি অবস্থা সরকার চাইলে অধিকার কেড়ে নিতে পারত। এটা গণতন্ত্র রক্ষার জন্য ছিল, কিন্তু এটা গণতন্ত্র ধ্বংস করতে সাহায্য করে। নাৎসিরা ক্ষমতায় এসে এই নিয়ম ব্যবহার করে। তারা বিরোধীদের চুপ করিয়ে দেয়, প্রথমে বামপন্থীদের থামায়, ডানপন্থীরা প্রথমে সমর্থন করে, পরে নাৎসিরা তাদেরও বিরুদ্ধে যায়। সব রাজনৈতিক দল একরকম পুরোপুরি বন্ধ হয়ে যায়। মাত্র 6 মাসে হিটলার জার্মানিকে গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রে পরিণত করে। সেন্সরশিপ জার্মানির সব সমস্যার কারণ ছিল না, কিন্তু এটা সাহায্য করেনি। বিপজ্জনক ধারণা তথা আইডিয়া আটকাতে চাওয়া আসলে জিনিসকে আরো খারাপ করেছিল। এটা কাউকে বাকস্বাধীনতা সম্পূর্ণভাবে শেষ করতে সাহায্য করেছিল। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই। আজ কেউ কেউ বাকস্বাধীনতা সীমিত করতে চায়। তারা মনে করে এতে ঘৃণা ও বিপজ্জনক ধারণা তথা আইডিয়া বন্ধ হবে, কিন্তু ওয়েমার প্রজাতন্ত্রের ইতিহাস দেখায় এটা কাজ নাও করতে পারে। এটা হয়তো সেই ধারণাগুলোকে সাহায্য করতে পারে যা তারা থামাতে চায়। উপসংহার: ইন্টারনেট বিপ্লব। ইন্টারনেট আমাদের ধারণা তথা আইডিয়া শেয়ার করার পদ্ধতি পুরোপুরি বদলে দিয়েছে। আগে শুধু ছিল কিছু মানুষ রেডিও বা সংবাদপত্রে কথা বলতে পারত, এখন যে কেউ চাইলেই অনলাইনে তার চিন্তা ভাবনা শেয়ার করতে পারে। মুদ্রণ যন্ত্রের মতো ইন্টারনেট মানুষকে নতুন উপায়ে যুক্ত করেছে। এটি বড় পরিবর্তনও আনে। কঠোর নিয়মের দেশে মানুষ ইন্টারনেটে তথ্য পায়। এটি আগে যাদের ক্ষমতা ছিল না তাদের ক্ষমতা দেয়। আবার স্প্রিং দেখায় ইন্টারনেট কত শক্তিশালী। 2010 সালে তিউনিসিয়ায় একজন সরকারের প্রতিবাদে নিজেকে আগুনে পুড়িয়েছিল। ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ে বিক্ষোভ শুরু হয়। পরে অন্য দেশও যোগ দেয়। সোশ্যাল মিডিয়া এসব ঘটনা সংগঠিত করতে সাহায্য করে, কিন্তু আবার স্প্রিং এর ফলাফল মিশ্র। শুধু তানজানিয়ার ফল ভালো হয়, অন্য দেশে আরো সমস্যা বা কঠোর নিয়ম আসে। চীন ও রাশিয়ার মতো দেশে ইন্টারনেটে আরো নিয়ন্ত্রণ করতে থাকে। স্বাধীন দেশেও কেউ কেউ অনলাইন তথা সীমিত করতে চায়। তারা ঘৃণার বক্তব্য, হুমকি, ভুল তথ্য দিয়ে চিন্তিত। কেউ কেউ একে সত্যের সংকট বলে। সোশ্যাল মিডিয়া কোম্পানি এখন ক্ষতিকর পোস্ট ছড়ায়। তারা কম্পিউটার প্রোগ্রাম নিয়ে নির্দিষ্ট শব্দ ও ছবি খুঁজে তা মুছে তথা ডিলিট করে ফেলে। এটা ভালো মনে হলেও কিছুটা সমস্যা আছে। এটি কোম্পানি ও সরকারকে সত্য নির্ধারণের ক্ষমতা দেয়। আবার মুক্ত বক্তব্য তথা ফ্রি স্পিচ বন্ধ করলে মানুষ আরো রেগে যেতে পারে। ভিন্ন মতের মানুষ সাথে কথা বলে মাঝে মাঝে মত বদলায়। খারাপ কথার সমাধান হতে পারে আরো ভালো কথা। মুক্ত বক্তব্যের ভালো দিকগুলো ভুলে যাওয়া উচিত নয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের স্রষ্টা টিম বার্নস-লিও মনে করেন পরিবর্তন দরকার। তিনি ইন্টারনেটকে আরো খোলামেলা করার চেষ্টা করেছেন। ইতিহাস দেখায় কত নিয়ন্ত্রিত ইন্টারনেট সেন্সর করা কঠিন। এটি ভবিষ্যতে মুক্ত বক্তব্য তথা ফ্রি স্পিচ রক্ষা করতে সাহায্য করবে।